তো আমি দেবদীপকে রিকোয়েস্ট করব ও যেন দেখে যে শবনম যাতে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে এবং তার নিজের জীবনেও এগিয়ে যেতে পারে। তার সঙ্গে আমি এটাও বিশেষভাবে চাইব শবনমের প্রথম বিবাহিত জীবনের অভিজ্ঞতা যতটা তিক্ত, পরবর্তী বিবাহিত জীবনের অভিজ্ঞতা ততটাই যেন মধুর হয়। শবনম এবং যশের বিবাহটা ক্লিক করেনি, কিন্তু ওদের বন্ধুত্বটা অটুট থাকুক, এটা কিন্তু আমি চাইব। তারা বিপদে আপদে পরস্পরের পাশে থাকবে, এটা আমি কিন্তু চাইব। বিবাহ সম্পর্কে সুখী নাও হতে পারে, কিন্তু বন্ধুত্ব সম্পর্কে তো সুখী হতে পারে। আজ এমন একটা দিন, আজ তিনজনই ওরা এখানে উপস্থিত রয়েছে। এখানে যশ রয়েছে, এখানে শবনম রয়েছে, দেবদীপ রয়েছে। আমি এই তিনজনের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব, ওরা যেন একটা সুস্থ সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে প্রত্যেককে সাহায্য করে। আমি যশের সঙ্গে শবনমের সম্পর্কের সুস্থতা কামনা করি, আমি দেবদীপের সঙ্গে যশের সম্পর্কের সুস্থতা কামনা করি, আমি শবনমের সঙ্গে দেবদীপের সম্পর্কের সুস্থতা কামনা করি। কারণ পারস্পরিক সম্পর্ক সুস্থ থাকলে সেটা আমাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে এবং যার দ্বারা আমরা কর্মজীবনে উপকৃত হই। কারণ আমি এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। আমার বিশ্বাস যশ, শবনম, দেবদীপ ওরা তিনজনে এটা প্রত্যক্ষ করবে। আমি হসপিটাল কর্তৃপক্ষকে বলছি, আপনারা বারবার শবনমের পাশে দাঁড়িয়েছেন, আপনারা বারবার একজন বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন, একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, যাকে সবাই মিলে কর্নার করতে চেয়েছে তাকে আপনারা সাপোর্ট দিয়েছেন। আমি হসপিটাল কর্তৃপক্ষের এই মনোভাবকে খুবই প্রশংসা করি। আমি জানি না শবনম এই হসপিটালে কদিন থাকবে, কিন্তু যে কদিন থাকবে আমি আশা করব আপনারা ওর উপর আস্থা রাখবেন। কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি শবনম সব রকম নেগেটিভ ফোর্সকে তার পজিটিভ ফোর্স দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজ একটা বিশেষ আনন্দের দিন। আজ আমরা সবাই মিলে এখানে আনন্দ করব। এরপরে পার্টি হবে, তারপর খাওয়া দাওয়া হবে। তবে তার আগে আমি এই তিনজনের কাছ থেকে কিছু কথা শুনতে চাই। যশ, শবনম, দেবদীপ, তোমরা মনে রাখবে আমি কিন্তু তোমাদের শিক্ষক। তবে দেবদীপের প্রত্যক্ষ শিক্ষক না হলেও পরোক্ষভাবে কিন্তু আমি ওর শিক্ষক তুল্য, তাই তো? আজকের দিনটি আমার জীবনের একটা তাৎপর্যপূর্ণ দিন। আমি চাইব সকলের অ্যাক্টিভ পার্টিসিপেশন। আপনাদের মধ্যে কারো যদি কিছু বলার ইচ্ছে থাকে আপনারা এখানে এসে বলতে পারেন। শবনম, দেবদীপকে বিয়ের শুভেচ্ছা জানাতে পারেন। আর যশের যদি কিছু বলার থাকে যশ এসে বলতে পারে। যশ, এসো, কিছু বলো। অনেকের জীবনে, আমাদের অনেকের জীবনে অনেক সময় এরকম মুহূর্ত আসে আমাদের ভাষা হারিয়ে যায়। আজ ঠিক তেমনই একটা মুহূর্ত। বিশেষ আনন্দ ঘন মুহূর্তে আমরা কি বলবো ঠিক বুঝে উঠতে পারি না। শবনম তার জীবনে উপযুক্ত সহযোদ্ধা পেয়েছে, তাকে আমার অনেক অভিনন্দন। দেবদীপও তার জীবনে যোগ্য সহযোদ্ধা পেয়েছে, তাকেও আমার অনেক অভিনন্দন। আজকের দিনে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে আমি একটা কথা বলতে চাই সবাইকে। শবনমের সাথে আমার কোনো শত্রুতা নেই, দেবদীপের সাথেও আমার কোনো শত্রুতা নেই। ওদের দুজনের জন্য আমি একটা দাম্পত্য জীবন, একটা সুস্থ দাম্পত্য জীবন কামনা করি। আর যদি আমার জন্য শবনম খাতুন কোনোদিনও কোনো আঘাত পেয়ে থাকেন,
আমি ওনাকে আঘাত করে থাকি, তাহলে আমি এই মুক্ত মঞ্চে দাঁড়িয়ে সবার সামনে, আপনাদের সবার সামনে ওর কাছে ক্ষমা চাইছি। শবনমকে শবনমকে আঘাত করার উদ্দেশ্য কিন্তু আমার ছিল না। শবনমকে ভালো রাখা, শবনমের ভালো থাকা, এটাই ছিল আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। আজ শবনম আর দেবদীপের জন্য, শুধুমাত্র তাদের জন্যই আমি অনেকদিন পরে একটা গান গাইব। যশ কি গান গাইতে পারে? হ্যাঁ, ও খুব ভালো গান গায়। এখন কিন্তু আমার রিয়েলি কষ্ট হচ্ছে। কিসের জন্য? মানে এটা দেখে যে যশ কত কষ্টে আছে, কত কষ্ট পাচ্ছে। তুমি কি এখন এসব কথা বলবে? তোমার মনে হচ্ছে না? না। মনে হচ্ছে, কিন্তু তুমি বলতে চাইছো না। যে কোনো সেন্সিবল লোক দেখেই তো সেটা বলতে পারবে যে যশ কত কষ্টে আছে বা কষ্ট পাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমার এটাও মনে হচ্ছে যে তুমিও কষ্ট পাচ্ছ। কি পাচ্ছ তো? পাচ্ছি। তাহলে এই কষ্টটুকু তো থাকবেই। এই কষ্টটুকু না থাকলে আমি কি মানুষ? আমি কি নিজেকে মানুষ বলতে পারতাম? রাইট। এই কষ্টটুকু না পেলে তুমি যন্ত্র হয়ে যেতে, তোমাকে স্বার্থপর বলে মনে হতো। আর যশ যদি এতটা কষ্ট না পেত তাহলে তোকে মানুষ বলেই ভাবতাম না। কিন্তু আমার না যশের উপর একটা অভিযোগ, ও তোমার সাথে শত্রুতায় কেন নামলো? আজকের দিনে এসব কথা থাক না। রোহিণী এলে ও আবার ঠিক হয়ে যাবে। ও গানটা গাইছে, গানটা শোনো।
I'm okay. সূর্যদা, I'm okay. I'm perfectly all right. এক মিনিট সূর্যদা, দেখুন আমি এই গানটা আজ গাইলাম তার কারণ এই গানটা আমার আজকে গাইতে ইচ্ছে করছিল, তাই। থ্যাংক ইউ। তুমি যাও, তোমার কিছু বলার আছে তো? স্যার জি বললেন। হ্যাঁ, আমি যাবো, আমার বলার আছে। আগে আমি যাই, তারপর নয় তুমি এসো। চলো নাহলে একসঙ্গে যাই। না, আগে আমি যাব, তারপর তুমি এসো। ঠিক আছে, তুমি যাও তাহলে, আমি না পরে তোমায় জয়েন করবো। আমি কিন্তু কিছু মিন করে তোমায় কথাটা বলিনি দেবদীপ। তুমি চাইলে আমার সাথেই আসতে পারো। না না, বললাম তো তুমি যাও, আমি পরে জয়েন করছি তোমাকে। ওকে, আমি যাচ্ছি তাহলে। থ্যাংক ইউ। যশের গান আমার বরাবরই ভালো লাগে, কিন্তু আজ যে গানও গেয়েছে তার হৃদয় দিয়ে গেয়েছে, গলা দিয়ে না। যশ, তোমার গানের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই গান আমার জীবনে একটা বিশেষ উপহার হয়ে রইল। স্যার, আপনাকে ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো আমি এই প্ল্যাটফর্মটাই পেতাম না। এই যে সবার সামনে দু এক কথা বলতে পারছি, সেটা আপনি না থাকলে হয়তো আমি এই সুযোগটাই পেতাম না। একটা সময় একটা অসম লড়াই লড়তে আমি কলকাতায় এসেছিলাম, আর সেই সময় যশজিৎ বোস আমার পাশে ছিল। এই কলকাতায় আমার থাকার জায়গা করে দিয়েছিল, তাও আবার নিজের বাড়িতে। যশজিৎ বোসের সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল, যে সম্পর্ক বিয়ে অবধি পৌঁছয়। তবে আমার বোঝা উচিত ছিল যে ওনার জীবনে আগে থেকেই একজন মানুষ আছে। যশ তাকে অস্বীকার করলেও ধর্ম সাক্ষী করে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিল। আমি সবই জানতাম। আমি চাইনি কিন্তু যশকে বিয়ে করতে, আর সেই নিয়ে আমার আর যশের চূড়ান্ত অশান্তি হয়।
কিন্তু একটা সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কিছুতেই তুমি আমাকে এভাবে হারিয়ে দিয়ে চলে যেতে পারো না জসদা, কিছুতেই না। তুমি আমাকে না বলে এভাবে চলে যেতে পারো না। তুমি যদি বেঁচে না থাকো তাহলে ওই চিতায় আমি নিজেকেও জ্বালিয়ে ফেলবো। কারোর ক্ষমতা নেই আমাকে বাঁচিয়ে রাখার জসদা, কারোর ক্ষমতা নেই। আর সেই সময় দাঁড়িয়ে আমি যশোজিৎ বোসকে বিয়ে করতে বাধ্য হই, কারণ আমার মনে হয়েছিল একটা মানুষের জীবনের থেকে তো বড় কিছু হতে পারে না। একটা মানুষের জীবন তো অনেক বড়। যদিও বা আমাদের বিয়েটা সুখকর হয়নি, কারণ রোহিণী চৌধুরী কোনোদিনও চায়নি যে আমি আর যশ সুখে সংসার করি। আমি জানি আজ হয়তো যশের এই কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু কি বলতো যশ, কথাগুলো কিন্তু সব কটা সত্যি, একটাও মিথ্যে কথা নয়। আমার আর যশের সম্পর্কের অবনতি ঘটে সম্পর্ক শেষ হওয়ার পর। আমরা হানিমুনে গিয়েছিলাম, আর ওই সময় রোহিণী চৌধুরীর উদ্যোগে আমার জীবন হানির মতো ঘটনা ঘটে। আর ওই সময় যদি দেবদীপ না থাকতো, আমি হয়তো কোনোদিনও আমার জীবন ফিরে পেতাম না। যশকে আমি কোনো কথাই বিশ্বাস করাতে পারিনি। আইন প্রমাণ করে দিলেও নিজের স্ত্রীকে কেউ ছোট করে দেখতে চায় না। আমি জানি আমি যশোজিৎ বোসকে যতটুকু চিনি তাতে আমি জানি যে উনি ভেতর থেকে এ কথা বিশ্বাস করলেও বাইরে সেটা কোনোভাবেই প্রকাশ করতে চায়নি। যশোজিৎ বোস হয়তো খুশি হতো যদি আমি রোহিণী চৌধুরীকে ক্ষমা করে দিতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি সেটা করলে হয়তো আমি যশোজিৎ বোসকে খুশি করতে পারতাম, কিন্তু রোহিণী চৌধুরীকে কোনোদিনও সংশোধন করতে পারতাম না। আমার বিশ্বাস রোহিণী চৌধুরী কারাগার থেকে বেরোনোর পর একটা নতুন মানুষ হয়ে উঠবে, যার সাথে যশোজিৎ বোস সুখে সংসার করবে। আর এটা আমার দেওয়া যশকে একটা উপহার। আমি একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি দেবদীপের সাথে, আর আমি জানি এখানে যারা উপস্থিত তাদের সবার শুভকামনা আশীর্বাদ আমাদের সাথে আছে। বিশেষ করে যশের, আমি জানি যশের শুভকামনা আশীর্বাদ আমাদের সাথে থাকবে। আমি যশোজিৎ বোসের সাথে সারা জীবন বন্ধুত্ব রাখতে চাই। অবশ্য সেই সুযোগ যদি আমাকে যশ দেয়, আমি চাই সারা জীবন ওর আপদে বিপদে বন্ধু হয়ে থাকতে। তেমন এটাও চাই যশও যাতে আমার আপদে বিপদে আমার বন্ধু হয়ে থাকে। হ্যাঁ, যশের সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু তার আগেও না আমাদের দুজনের একটা পারিবারিক সম্পর্ক ছিল, যে সম্পর্ক আমি কোনোদিনও অস্বীকার করতে পারিনি, করতে চাইও না। আমি যশোজিৎ বোসের জীবনের
অনন্ত শুভেচ্ছা কামনা করি আর বিশ্বাস রাখি যে রোহিণী চৌধুরী আর যশজিৎ বোস ভালো স্বামী স্ত্রী হয়ে সুখে সংসার করবেন। আর আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই আমার আর দেবদীপের বিয়েতে আসবেন। এটা আমারও ইচ্ছে আর দেবদীপেরও ইচ্ছে। দেবদীপ, তুমি এবার কিছু বলো।